সুপ্রিয় দর্শক, স্বাগত সবাইকে আমাদের নিয়মিত টক শো। এই সময় আমি জহিরুল আলম আপনাদের সঙ্গে আছি। প্রিয় দর্শক, পাহাড় ধসের ঘটনায় 2 সেনা কর্মকর্তা সহ 4 সেনা সদস্য এবং প্রায় 150 জনের মর্মান্তিক মৃত্যুতে, প্রাণহানিতে গভীর শোক এবং সমবেদনা আলাপ করবে এই বিষয় নিয়ে। আমাদের চাপিত জীবনের নানা সংকট, টানাপোড়েন নিয়ে আমরা বেশিরভাগ সময় এই অনুষ্ঠানে আলোচনা করে আসছি। আজও এই প্রাকৃতিক দুর্দশার বিষয় নিয়ে কথা বলবো। সেই সঙ্গে জনজীবনের অন্যান্য যেসব দুর্ভোগ রয়েছে, বিশেষ করে বাজেটের বেশ কিছু সিদ্ধান্তের কারণে, সেগুলো আজকের এই আলোচনায় আমরা আনার চেষ্টা করব। এছাড়াও নিউ ইয়র্কে বাংলাদেশের একজন কূটনীতিক গ্রেপ্তার হয়ে তিনি জামিনে আবার মুক্ত হয়েছেন গৃহকর্মীর মামলায়। এই বিষয়টি আমাদের দেশের ভাবমূর্তির জন্য একটি খারাপ খবর। কেন এরকম ঘটনা ঘটছে, সরকার কী ধরনের উদ্যোগ নেওয়া উচিত সে বিষয় নিয়ে যে সময় পেলে আমরা কথা বলবো। শুরুতে পরিচিত হব দুই অতিথির সঙ্গে। রয়েছেন সৈয়দ আবুল মকসুদ, লেখক গবেষক, স্বাগত আপনাকে। জনাব মুজাহিদুল ইসলাম সেলিম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি, স্বাগত আপনাকে। আপনি বাপার সভাপতি। এই ধরনের পাহাড় ধসের ঘটনা, এটা তো একেবারে নজিরবিহীন। এর আগেও হয়েছে, কিন্তু মানে মৃত্যুর একটা মিছিল আর কি, প্রায় 147 জন, তার মধ্যে সেনা তারাও উদ্ধার অভিযান চালাতে গিয়ে এভাবে প্রাণ দিয়েছেন। তো এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে তো আমরা আছি, কিন্তু এখন যেভাবে ছোবল মারছে এবং যেভাবে প্রাণ কেড়ে নিচ্ছে, এই পরিস্থিতি কিভাবে মোকাবেলা সম্ভব? ধন্যবাদ জহির আলম সাহেব। যারা এই পাহাড় ধসে প্রাণ হারিয়েছেন তাদের প্রতি শোক প্রকাশের ভাষা আমার নাই, কারণ একসঙ্গে এত মৃত্যু এর আগে আমরা কখনো দেখিনি। আপনি পরিবেশের কথা বললেন, আমরা পরিবেশের যারা কর্মী তারা কিন্তু গত 10-12 বছর যাবৎ অব্যাহতভাবে আমরা বলছি যে এই পাহাড় ধসের ফলে শুধু যে প্রাকৃতিক বিপর্যয় ঘটছে তা না, যেটা মানে বনভূমি নষ্ট হচ্ছে, তারপর পাহাড়ের যে একটা বিশেষ মাটি সেটা চরিত্র নষ্ট হচ্ছে, সব কিছু। কিন্তু আর প্রাণহানিও মাঝামাঝি হয়, কিন্তু এত বড় ঘটনা অনেক দিন ঘটেনি। অনেক দিন না, এটি বোধহয় সবচেয়ে বেশি মৃত্যু এই গতকালের ঘটনায় ঘটেছে। তো এখন এই কাজটা যে ঘটলো, এটাকে আমি প্রাকৃতিক দুর্যোগ বলতে চাই না, এবং প্রাকৃতিক দুর্যোগ এটা মোটেও নয়। এর আগে তো এরকম হয়নি, এবং যে সমস্ত পাহাড় এইভাবে কাটা হয় না, স্বাভাবিক আছে এখনো পর্যন্ত, তো সেই সব পাহাড়ে তো এই ঘটনা ঘটছে না। এটা ঘটছে সেখানেই যেখানে এক শ্রেণীর বিত্তবান মানুষ, তারা গরিব মানুষকে প্রথম ওই সব জায়গায় পাহাড় দখল করার জন্য পাহাড় কেটে তাদেরকে ওইখানে প্রথম বস্তির মতন বানিয়ে দখল করার ব্যবস্থাটা করে। তারপরে একদিন ওখান থেকে তাদের উচ্ছেদ করে ওইখানে মাল্টি স্ট্রিট বিল্ডিং করার। এটা তো অনেকদিন থেকে চট্টগ্রামে এটা হচ্ছে, সিলেটেও এটা হচ্ছে, এবং আরও পার্বত্য চট্টগ্রামেও হচ্ছে এটা। তো এখন এই ঘটনাটা যে ঘটেছে, এটার জন্য দায়ী কারা? এটা আমাদের প্রশাসনই দায়ী, এটাদের রাষ্ট্র দায়ী এটার জন্য, এবং রাষ্ট্র এদেরকে হত্যা করেছে বলবো আমি। এটা এক ধরনের হাত দিয়ে মারে নাই, কিন্তু তাদের অবহেলার কারণে এই ঘটনাটি ঘটেছে। এটা যদি আপনার পাহাড়কে স্বাভাবিক রাখা যায়, সব কিছু একটা বেদখলের একটা ফিকির চলছে চতুর্দিকে। যেটা আপনার সাধারণ ফসলের জমি বেদখল হচ্ছে, ইটের ভাটা হচ্ছে, পাহাড় কেটে বেদখল করা হচ্ছে। তো সমস্ত জায়গায় এই যে ভূমিদস্যুদের যে এই ধরনের যে একটা মানে অপতৎপরতা, এবং তারা যে এইভাবে যে জোত জমি, পাহাড়, বনভূমি, ঝিল, হাওর বাওর, নদ নদীর তীর সব কিছুই তো আপনার বেদখল হয়ে যাচ্ছে। সেইটার কারণেই আজকে এই ঘটনা ঘটেছে, এবং এটার জন্য আমরা সবাই দায়ী। মানে শোক ও সমবেদনাই যথেষ্ট নয়, এটার জন্য কেউ না কেউ মাস্ট বি হেল্ড রেসপন্সিবল। না, আমি তো মনে করি যে এটা যতটা প্রাকৃতিক দুর্যোগ, তার চেয়ে বড় হলো যে এটা মানুষ্য সৃষ্ট একটা দুর্যোগ। এবং আমাদের দেশের যে ভূপ্রকৃতির গঠন, সেটা যদি আমরা ভালো করে বিবেচনায় নেই, তাহলে যেটুক পাহাড়ি এলাকা আমাদের আছে, এগুলো কঠিন শিলা দ্বারা গঠিত না। এটা একটু শক্ত মাটি, লাল মাটি, এই ধরনের ভিত্তির উপর দাঁড়িয়ে কিন্তু পাহাড়গুলো প্রতিষ্ঠিত, এবং সেখানে গাছগাছলা, শিকড়গুলো যখন মাটির গভীরে যায়, তখন উপরের যেটাকে বলে টপ সয়েল, সেইখানে যাতে কোনো রকম ইরোশন না হয় এবং মাটিতে যাতে
চলে না আসে সেইটার প্রোটেকশন হিসেবে সেটা কাজ করে। এখন আমাদের এখানে লোভ এবং লালসার কারণে কিছু কায়েমি স্বার্থবাদী বিত্তবান গোষ্ঠী গাছপালা কেটে ফেলছে, যার ফলে মাটি লুজ হয়ে যাচ্ছে। আরো ভয়ঙ্কর হলো যে পাহাড়গুলোকে কেটে সমান করে মাটি সরিয়ে সেই এলাকায় তারা বাড়িঘর তৈরি করছে এবং পাহাড়ের নিচে সব বস্তি স্থাপন করে গরিব মানুষের থাকার ব্যবস্থা করে সেইখান থেকে তারা অর্থ উপার্জনের ব্যবস্থা করছে। এবং পাহাড় সম্পর্কে এটা আইনগতভাবে আমরা যদি দেখি তাহলে দেখা যাবে যে পাহাড় কিন্তু লিজ টিজ দেওয়া যায় না। এবং আমাদের পাহাড়ি এলাকার যে আদিবাসী মানুষগুলো আছে তাদের জীবনাচার সেই প্রাচীন যুগ থেকে একটা ধারাবাহিকতায় একটা প্যাটার্নে সেটা কিন্তু গড়ে উঠেছে। এবং সেইটাকে বিপর্যস্ত করে এখন বাইরে থেকে সেটেলার সেখানে নিয়োগ করে বা স্থাপন করে এবং সেখানে রাবার চাষ এবং অন্যান্য চাষবাস করে এবং সেখানে যে বনাঞ্চলগুলো কিছুটা হয়েছে সেখানকার গাছগুলোকে কেটে সেইখান থেকে মূল্যবান ফার্নিচার তৈরির কাঠ নিয়ে নেওয়ার যে প্রক্রিয়া, এই ধরনের অসংখ্য অশুভ এবং প্রকৃতির স্বার্থবিরোধী কার্যকলাপ সম্পর্কে উল্লেখ করা যায়। এবং এইটারই একটা অবশ্যম্ভাবী পরিণতি হিসেবে আমরা দেখলাম যে একটু প্রবল বৃষ্টিপাত হয়েছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু সেই বৃষ্টিপাতের ফলে পানি পাহাড় বেয়ে নিচে নেমে এসে সেটা প্রবাহিত হয়ে সমুদ্রে চলে যাবে। কিন্তু যখন নাকি মাটিটা লুজ হয়ে থাকে তখন সেই মাটির উপরে পানির চাপ ভেতরে প্রবেশ করে পুরা মাটিটা তখন একসঙ্গে নেমে আসে এবং এইটার ফলেই কিন্তু যেটাকে আমরা বলি ভূমিধস। এবং ভূমিধস যখন হয় তখন আপনার কয়েক সেকেন্ড সময়ও কেউ কিন্তু পায় না যে পট করে ওখান থেকে আপনি চলে যাবেন, হুড়মুড় করে আপনার উপরে এসে পড়ে নিঃশ্বাস করে দিচ্ছে। না, বর্ষণ হয় নাই, কিন্তু জলবায়ুর পরিবর্তনের কারণে আবহাওয়া বিরূপ চরিত্রের কারণে বৃষ্টি হয়তো সামনের দিনে আরো বাড়তেও পারে বা এই ধরনের অস্বাভাবিক বৃষ্টি হতেও পারে বেশি, কিন্তু হলে পরে পরে পাহাড়ের অবস্থাটা কি দাঁড়াবে? এই ক্ষেত্রে বৃষ্টিটা বড় কারণ না, এটা বৃষ্টি যেই পরিমাণ হয়েছে সেইটা আমাদের এই ধরনের বিপর্যয় টেনে আনলো এই কারণে যে পাহাড়গুলোর মাটি কেটে এবং গাছগাছলা সরিয়ে দেওয়ার ফলে সেটা লুজ হয়ে গেছে। যেভাবে কাটা চলছে বা যেভাবে এই অপরিকল্পিতভাবে পাহাড়কে যেভাবে ব্যবস্থাপনা করছে তাতে বৃষ্টি যদি এরকম চলতে থাকে সামনের বছরগুলোতেও তো দুর্ঘটনা তো ঘটবেই। এটা চিন্তাটা ঘুরিয়ে বলা উচিত, কারণ বৃষ্টি তো আমরা থামাতে পারবো না, কিন্তু গাছ কাটা তো বন্ধ করতে পারবো, পাহাড় কাটা তো আমরা বন্ধ করতে পারবো। এবং সেটা বন্ধ না করে যারা এটাকে অ্যালাউ করছে তারা হলো অপরাধী এবং ক্রিমিনাল অপরাধী বলে আমি মনে করি। এবং এই ব্যাপারে একটা শক্তিশালী আন্দোলন হওয়া প্রয়োজন এবং এইটার সঙ্গে ভালো করে তথ্য অনুসন্ধান করে আমরা যদি ইনকোয়ারি কমিটি করি তাহলে দেখা যাবে যে প্রশাসনের একেবারে উপর থেকে শুরু করে সামরিক বেসামরিক সমস্ত জায়গার প্রশাসন কিন্তু একটা চেইন আপের ভেতরে লিঙ্ক এবং টাকা পয়সা এইখানে হাতে হাতে ছড়ানো। একটা দুর্ঘটনার জন্য আমরা হয়তো এখন সমবেদনা জানাচ্ছি, দুঃখ প্রকাশ করছি, কিন্তু মানে উই আর নট হোল্ডিং এনিবডি রেসপন্সিবল ফর দিস। অবশ্যই মানে এবং সেটা করা উচিত, সেটা করা উচিত। সেই আলোচনায় একজন মানুষটা দায়ী না, কিন্তু সিস্টেমটা তো দায়ী। এটা কারণ যেভাবে পাহাড়ের গাছ কাটলে পাহাড় নষ্ট হয় আর মাটি কাটলে তো আরো নষ্ট হয়, তো মাটি কাটলে তো ধসে পড়বে। এটা এই নতুন ধসা না, এর আগেও ধসেছে। এবং এটা পরিবেশ থেকে আমরা বারবার পরিবেশ আন্দোলন বাপার থেকে এটা নিয়ে আমরা মানববন্ধন করেছি, প্রেস কনফারেন্স করেছি, আরো নানান রকমের আন্দোলন করেছি, কিন্তু কোনো কাজ হয়নি। তো এখন এই যে ঘটনা ঘটলো এবং যারা মারা গেছে এর ভিতরে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা মারা গেছেন এবং অতি দরিদ্র মানুষ মারা গেছেন। এটা তো কোনো কোনো পরিবার একেবারে সম্পূর্ণ শেষ হয়ে গেছে। আচ্ছা, আমরা একটা অন্য বিষয়ে যাই। জনাব মুজাহিদুল ইসলাম সেলিম, আপনারাও এই কয়েকদিন আগেও একটা আন্দোলন করছেন এবং এরকম বিভিন্নভাবে বিক্ষিপ্তভাবে, যেমন সৈয়দ আবুল মকসুদ সাহেব উনিও সিটিজেন্স মুভমেন্ট নামে একটা প্রেস কনফারেন্স করেছেন। এগুলো যে জনজীবনে নানা রকম সংকট, বিশেষ করে বাজেটকে কেন্দ্র করে, তারপরে গ্যাস বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রসঙ্গে এসছে, আপনাদের হাওরের ইজারা বাতিলের প্রসঙ্গে এসছে, ভ্যাট আবগারি শুল্কর বিষয়টা, এগুলো খুব আলোচনা হচ্ছে। কিন্তু মানুষের এই হয়রানি, এই দুর্ভোগ, এই সাফারিং গুলো শুধু দু একটা আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকছে কিনা মানে না। এটা আজকে অবশ্য অর্থমন্ত্রী বলেছেন যে আবগারি শুল্ক প্রচুর সমালোচনা হয়েছে, আবগারি শুল্ক
রিভিউ হতে পারে বলে উনি ইঙ্গিত দিয়েছেন। না, মাননীয় অর্থমন্ত্রী কখন কি বলেন এটা আগাম বলে দেওয়া খুবই মুশকিল। যেমন তিনি কিছুদিন আগে বলেছেন যে 4,500 কোটি টাকা যে ব্যাংক থেকে আত্মসাৎ করা হলো, এটা তেমন টাকা কি, সামান্য টাকা। এবং লুটপাট যদি 4,500 কোটি টাকা হয় তাহলে সেটা সামান্য। আবার সেই একই অর্থমন্ত্রী বললেন যে ব্যাংকে 1 লক্ষ টাকা যে রাখে সে আমাদের দেশের স্ট্যান্ডার্ডে সে যথেষ্ট ধনী, এটা অনেক পরিমাণ টাকা, সেটার উপর আবগারি শুল্ক বহাল রাখা যুক্তিসঙ্গত। সুতরাং এইটা কেবলমাত্র আমাদের বাজেটকে কেন্দ্র করেই নয়, আমাদের বাজেট সম্পর্কে একটা গভীর আলোচনা এবং অনেক সময় নিয়ে আলোচনার প্রয়োজন। কিন্তু মানুষ স্পষ্ট করে বুঝতে পারছে যে বাজেটের ফলে ভ্যাট ইত্যাদি নানা কারণ এবং ঘাটতি বাজেট আমাদের এখানকার প্রেজেন্ট জেনারেশন আগামী 1 বছর সমস্ত মানুষের উপরে দ্রব্যমূল্যের চাপ এসে পড়বে। শুধু তাই না, আমাদের ভবিষ্যৎ বংশধরদের উপরে কিন্তু দেনার দায় আরোপ করা হচ্ছে, যেটার কোনো নৈতিক অধিকার আমাদের বর্তমান অর্থমন্ত্রীর বা বর্তমান সরকারের নেই। ভবিষ্যৎ প্রজন্মকে কেন তারা শিকল বন্দি করে এই ঋণের জালের ভেতরে আবদ্ধ করে রাখবে, সেই বড় আলোচনা আমি যেতে চাচ্ছি না। বাজেটের সংকট আরো বাড়বে। আমি বলতে চাই যে সংকট অর্থনীতির ভেতরে অন্তর্নিহিত বৈশিষ্ট্য হিসেবে বর্তমানে বিরাজ করছে। আপনি দেখেন চালের দাম, মোটা চাল 48 টাকা থেকে 50 টাকা। কোনো সময় বাংলাদেশে এরকম হয়নি। আমরা পাকিস্তানে আমলে মিছিল করতাম, 20 টাকা মন দরে চাল চাই, 10 টাকা মন দরে গম চাই। কিন্তু বাজেট পরবর্তী প্রেস কনফারেন্সে কৃষিমন্ত্রী বলেছেন তো মানুষ তো কিনে কেটে খাচ্ছে না, কেনে মানুষ বেঁচে আছে। তার মানে আমাদের যে হাওর এলাকায় যখন দুর্যোগ হলো তখন একজন সচিবের বক্তৃতা শুনেছেন নিশ্চয়ই, তিনি বলেছেন যে এটা দুর্গত এলাকা বলা যাবে না, কেননা এটা আমাদের রেগুলেশনে আছে যে কোন এলাকার অর্ধেক মানুষ মৃত্যুবরণ না করলে ওইটাকে দুর্গত এলাকা বলা যায় না। তা আমি তাকে প্রশ্ন করেছিলাম যে আমাদের মুক্তিযুদ্ধের সময় 7.5 কোটি মানুষের ভেতরে 4.25 কোটি যেহেতু মৃত্যুবরণ করে নাই, সুতরাং 71 সালের 9 মাসকে আমাদের একটা দুর্গত পরিস্থিতি বলে আখ্যায়িত করা ঘোরতর অন্যায়। এই কথাটা বুকে পাটা থাকলে পরে সে বলুক একটু। সুতরাং এটা মানুষের একটা আমলাতান্ত্রিক, আমাদের প্রশাসনের আমলাতান্ত্রিক মনোভাবের বহিঃপ্রকাশ আমরা দেখছি। আরেকটা কথা বলি, ঢাকার শহরবাসী সবাই অনুভব করছে চিকনগুনিয়া। আপনার আত্মীয় পরিজনের কাছে খবর নিয়ে দেখেন, 70-80% ডেঙ্গু বা চিকনগুনিয়া, এবং এটা মহামারী আকারে ছড়িয়ে গেছে। আমাদের 2জন মেয়র মহোদয় আছে এবং শত শত লোক নিয়োগ করেছে যে হকারদেরকে পিটিয়ে তাড়াও। তো হকার পিটিয়ে তাড়ানোর জন্য লোক নিয়োগ করতে পারেন, আপনি মশা তাড়ানোর জন্য ওষুধ দেওয়ার জন্য লোক নিয়োগ করতে পারেন না। কোনো জায়গায় ওষুধ দেওয়া হচ্ছে না, এই টাকা গেল কোথায়? তাহলে পরে মশা নিবারণ না করতে পারলে আপনি চিকুনগুনিয়া এবং ডেঙ্গুর হাত থেকে কোনোভাবেই কিন্তু মুক্তি পাবেন না। আপনি বলে শেষ করা যাবে না, একের পর এক সংকট। জনাব সৈয়দ আবুল মকসুদ, আপনি একটা লেখা লিখেছেন কালকে, অনেকগুলো বিষয় অবতারণা করেছেন, তার মধ্যে বাজেটের প্রসঙ্গ উঠে এসেছে। থেকে মস্ত বড় বাজেট দেওয়া হয়েছে, তো ঠিকই তো, মস্ত বড় বাজেট, 4 লক্ষ কোটি টাকারও বেশি বাজেট দিয়েছেন। কিন্তু তারপরেও তাহলে আমাদের এত চিন্তা কিসের? আমরা নিম্ন মধ্যম আয়ের দেশ, তারপরে মধ্যম আয়ের দেশ, তারপর উচ্চ মধ্যম আয়ের দেশে, কিন্তু আমাদের তাহলে অস্থিরতার বা দুশ্চিন্তার কারণগুলো কোথায়? আমাদের দুশ্চিন্তার কারণ তো অনেক, যেটা কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম যেটা বললেন যে এতই সমস্যা এবং এগুলো বলে শেষ করা যাবে না। আপনাদের এই অল্প সময়ের ভিতরে আমরা কতটুকু কি বলবো। কিন্তু এই যে ব্যবস্থাপনার যে সংকট, যেটা কালকে আপনি যে আমার লেখার কথা উল্লেখ করলেন প্রথম আলোতে, যেটা সেটা হলো যে আমাদের সম্পর্কে বহির্বিশ্বের ধারণাটা কি। এই যে আপনি শুরুতে একটা কথা বলছিলেন যে নিউ ইয়র্কেও আমাদের একজনের, তো এতেও আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, তবে সেটা বিচারের এটা উল্লেখ করা হচ্ছে এই কারণে যে এই ধরনের ডিপ্লোম্যাটদেরকে হেনস্থা করার জন্য করা হয়ে থাকতে পারে, গৃহকর্মীরা করা হয়ে থাকে, সেটার জন্য সরকারিভাবে এখন আলোচনা আসছে যে কিছু একটা ব্যবস্থা পরিকল্পনা নেওয়া উচিত, যাতে কোনোভাবে এক্সপ্লয়েট না করতে পারে, ব্ল্যাকমেইল করতে না পারে। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সম্পর্কে এর আগেও তো নিউজ হয়েছে বিভিন্ন জায়গায়, সেটা কিছুটা হেনস্থা করার জন্য হতে পারে, এটা আমি বলছি না সেটা। কিন্তু আপনি যেটা বললেন যে আমার লেখার মধ্যে যেটা গ্রিন কার্ডের জন্য এগুলো তাও করে, আচ্ছা সেটা তো আছে, এরও অনেক কিছু আছে যেটা হয়তো মানুষ মেনে নেয়, এক ধরনের জেনেও না জানার ভাব করে, দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করে। কিন্তু আমাদের বিমানবন্দরের যে অবস্থা,
এটা তো প্রতিদিন লক্ষ হাজার হাজার মানুষ আসা যাওয়া করছে এখানে, এবং অন্য দেশের বিমানবন্দরেও মানুষ যাতায়াত করছে। কিন্তু আমাদের বিমানবন্দরের যে অবস্থা, এই অবস্থাটা খুবই দুঃখজনক অবস্থা, যে এইখানে বাইরের থেকে মানুষ আসলে যে একটা বিপদের মধ্যে পড়ে, আর এখান থেকে যাওয়ার সময় আবার যে ধরনের সিস্টেম, সেই সিস্টেমে সেটা তো করে এক জিনিস, এটা কষ্টের ভিতর দিয়ে গেল, তারপরেও মানুষ যাতায়াত করছে। কিন্তু এখন যে এই যে কার্গো বিমানের যে নিষেধাজ্ঞা, যেটা লেখার প্রসঙ্গটা বলছেন, সেটা বলছি, তো এই জিনিসগুলো তো আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়, এবং ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়া এক জিনিস, আর এই কারণে যদি আমাদের অর্থনীতির উপরে একটা বিরূপ প্রতিক্রিয়া হয়, সেটা আবার আর একটা জিনিস। কারণ এই যে কার্গো, এটি তো আমাদের দুটো টাকা আমরা কামাই করি, এই মাল বিদেশে, মানে ইউরোপীয় দেশগুলোতে আমাদের কার্গো পণ্য রপ্তানি এখন সরাসরি বোধহয় আমরা পাঠাতে পারছি না। ইউরোপে আছে, অস্ট্রেলিয়াতে আছে, আমেরিকাতে, সব জায়গাতেই আছে। তো সেখানে দেখা যাচ্ছে যে আমাদের যে এই যে কার্গো হ্যান্ডেলিং এর যে বিষয়টি, সেই বিষয়টিতে আমরা দক্ষতা অর্জন করতে পারিনি। এই দক্ষতা যে অর্জন করতে না পারা, এটাই এতদিন পরে, এটা তো ধরেন বাংলাদেশ স্বাধীন হয়েছে 45, 46, 47 বছর হয়ে গেছে। তো এই সময়ের মধ্যে আমরা এটা করতে পারলাম না, এটা তো খুব দুঃখজনক ব্যাপার। আর তারপরেও আরো অন্যান্য বিষয়েও আমাদের সম্পর্কে বহির্বিশ্বের ধারণা ভালো না, অথচ আমাদের অর্থনীতি, সরকারও বলছে, আমরাও দেখছি, এক ধরনের স্থিতিশীলতার ভিতর দিয়ে একটু একটু করে এগোচ্ছে। কিন্তু সেটা কিন্তু সরকারের যতটা ভূমিকা, তার চেয়ে বেশি ভূমিকা হলো যে প্রাইভেট যে এন্টারপ্রেনিউর যারা আছে। প্রশ্নটা এই জায়গায় জনাব মুজাহিদুল ইসলাম, যে মানে উন্নয়ন তো হচ্ছে বেশ মানে প্রাইভেট সেক্টরের ভূমিকাটাই অনেক বড়, তারপরেও মানুষের মধ্যে অস্থিরতা কেন? বিশেষ করে এই বাজেটটার পরেই দেখা যাচ্ছে যে মধ্যবিত্ত খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছে, আতঙ্কিত হয়ে পড়েছে। তাদের শিক্ষা ব্যয়, তাদের দৈনন্দিন ব্যয়, দ্রব্যমূল্য, তাদের পরিবহন ব্যয়, স্বাস্থ্য ব্যয়, এগুলো নিয়ে প্রত্যেক ইন্ডিভিজুয়ালি এক ধরনের কনসার্ন হয়ে গেছে। কেন? না, আপনারা যে প্রচারণা আমরা শুনে থাকি যে জিডিপি 7% হারে বৃদ্ধি পাচ্ছে, আমরা নিম্ন মধ্যম আয়ের স্তর অতিক্রম করে গেছি, মাথা পিছু আয় এই পরিমাণ ছাড়িয়ে গেছে লক্ষ কোটি টাকার উপরে। এটা স্ট্যাটিস্টিক্স, একটা কথা আছে, আমরা ইকোনমিক্সের ছাত্র, আমরা পড়তাম আর কি, যে কোনো সত্যকে আড়াল করার সবচেয়ে উপযুক্ত মাধ্যম হলো সংখ্যাতত্ত্ব। Statistics is the best instrument to hide the truth. আপনাকে একটা বলি, একটা মানুষের অর্ধেকটা শরীর যদি ফ্রিজের ভেতরে রেখে দেন, আর অর্ধেকটা শরীর যদি জ্বলন্ত চুলার উপরে রেখে দেন, তারপরে যদি বলেন এই লোকটা নাতিশীতোষ্ণ আবহাওয়ার ভেতরে বসবাস করছে, তাহলে পরে গড়ে কিন্তু আপনি সত্য কথাই বললেন, কিন্তু এটা দিয়ে কিন্তু প্রকৃত চিত্র আপনার প্রকাশ পেল না। আমাদের দেশে এমন লোক আছে, জেনিভার সুইজারল্যান্ডের ব্যাংকে লক্ষ কোটি টাকার যে সম্পদ তার আছে বলে দুদকের পক্ষ থেকে বলা হয়েছে। এরকম 160টা লোক যদি এই সম্পদের মালিক হয়, এবং বাকি 15,99,99,986 জন তারা যদি শূন্য ইনকামও হয়, তাহলে পরে আপনি কিন্তু গড় হিসাব করে দেখাতে পারবেন যে পার ক্যাপিটা ইনকাম 1 লক্ষ টাকার বেশি। এইটা দিয়ে তো আপনার জনগণের প্রকৃত সুখ বা অসুখ, সেটা তো আপনি নির্ধারণ করতে পারেন না। আচ্ছা দেখেন, একটা উদাহরণ বলি, আমাদের এখানে ঢাকা থেকে রাস্তা থেকে হকার উচ্ছেদ করা হচ্ছে, বলা হচ্ছে 2-3 লক্ষ লোকের জন্য আমরা রাস্তাঘাট এখানে আটকায় রাখবে কেন? অবশ্যই রাস্তায় দোকান করা উচিত না, তো তাদেরকে তো পুনর্বাসনের ব্যবস্থা করে দিতে হবে। দ্বিতীয়ত, এটা 2-3 লক্ষ হলো হকার, কিন্তু হকারের কাছ থেকে কেনে কয়জন? ঢাকা শহরের 2 কোটি মানুষ, এবং এই যে ঈদ আসছে, ঈদের সময় বললেন এই পয়েন্টটা না, কিন্তু হকারদের ব্যাপারে তো আমি বলছি, আপনার এইটার সমাধানটা কিভাবে হবে? আপনি এই যে ছুটি হবে অফিস, গার্মেন্টস, ছুটির পরেই দৌড় দিবে, দৌড় দিয়ে রাস্তা দিয়ে যেতে যেতে ছোট বাচ্চার জন্য একটু জুতা, বউয়ের জন্য একটা শাড়ি, এই সেই জিনিসটা হাতের কাছে পেয়ে 100 টাকা 150 টাকায় কিনে নিবে। এইটা সে তো নিতে পারছে না, তার জন্য তো নগরবাসী কোনো কমপ্লেইন করছে না কারো কাছে যে আমি রাস্তায় হকার পাইনি বলে আমি অবশ্যই করছে, অবশ্যই করছে। এদের ঈদ নষ্ট হয়ে যাবে, আমি বলছি তো, এদের ঈদের আনন্দ নষ্ট হয়ে যাবে। এরা কিনবে কোথায়? আপনি সুপার মার্কেট থেকে কিনবে, বড় বড় মল থেকে, যে বসুন্ধরা থেকে তারা কিনতে পারবে। 100 টাকার জিনিস আপনি 600 টাকায় কেনার মতো সামর্থ্য কয়জনের আছে? ওর জন্য গরিব মানুষ এই সব জায়গা থেকে কিন্তু কিনে। এইটার সমাধানটা কি? রাস্তায় থাকা উচিত না। ওর জন্য ইন্ডিয়াতে যেমন আছে যে ফুটপাতের 1/3
তাদের ভেন্ডারদের জন্য, এবং ভেন্ডার ল আলাদা করে আছে। তো সেরকম নানান রকম আইন সেগুলো করার মাধ্যমে তাদেরকে কিন্তু পুনর্বাসনের চিন্তা তো তারা আছে বলেছে তারা, সেটা পর্যায়ক্রমে বাস্তবায়িত হয় কিনা আমরা দেখব। আপনার লাস্ট কমেন্ট। না, আমিও ওনার সঙ্গে একমত যে এটা হকার বিষয় না, আপনি সামগ্রিকভাবে আমাদের সামগ্রিকভাবেই আমি বলছি, জীবনযাপনের সামগ্রিকভাবে বলছি যে আমাদের রাষ্ট্রের খেয়াল রাখতে হবে যে বেশিরভাগ মানুষ উপকৃত হয় কিসে। যদি অল্প কিছু লোক উপকৃত হয় একটা বিশেষ সিস্টেমে, তাহলে পরে সেটাতে কিন্তু রাষ্ট্রের বা সাধারণ মানুষের কিছু যায় আসে না। আর আপনি যেটা বললেন যে মানুষ যে কমপ্লেন যে করবে, কমপ্লেন তো করবে নেতাদের মাধ্যমে, সংগঠনের মাধ্যমে। কমিউনিস্ট পার্টি বা অন্যান্য বাম দলগুলি বা অন্যান্য সামাজিক প্রতিষ্ঠান, তারা কিন্তু এই সমস্যাগুলো সরকারকে বলে দিচ্ছে। সমস্যাগুলি বলে দেওয়ার পরে এটা সরকারের কর্তব্য হলো যে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে, যারা সামাজিক নেতা, রাজনৈতিক নেতা, তাদের সঙ্গে পরামর্শ করে, আমরা তো সরকারকে খামাখা সমালোচনা করাটা এটা কোনো লাভ নাই তো কোনো। আমরা চাই যে সরকারি ব্যবস্থা করবে, কিন্তু সেটা যেন বাস্তব অনুগ হয় এবং বেশিরভাগ লোক যাতে উপকৃত হয়। বেশিরভাগ বলতে যে একেবারে শুধুমাত্র 51% উপকৃত না, এটা উপকৃত হতে হবে অন্ততপক্ষে 90% লোক। সেই বেশিরভাগ লোকের কমফোর্ট জোনটা কেমন এই মুহূর্তে যদি আপনি না, আমাদের অর্থনীতির দর্শনটাই হলো চুইয়ে পড়া অর্থনীতি, ট্রিকল ডাউন ইকোনমি। কিছু লোকের হাতে টাকা জমার ব্যবস্থা করো এবং ওইটা বিনিয়োগ হয়ে আস্তে আস্তে চুইয়ে পড়তে পড়তে গরিব লোকের কাছে আসবে, কিছু যদি থাকে অবশিষ্ট। হ্যাঁ, অবশিষ্ট যদি থাকে। কিন্তু সেই শেষ পর্বটা আর কোনোদিন সমাপ্ত হয় না। সম্পদ কেন্দ্রীভূত হয়, কিন্তু সেটা বিনিয়োগ হয় না, সেটা চলে যায় বিদেশে। এবং ইদানিংকালে সব খবরাখবর বেরিয়েছে যে কি পরিমাণ টাকা প্রত্যেক বছর আমাদের দেশ থেকে বিদেশে পাচার হচ্ছে। দুর্নীতির টাকা, সেটা দুর্নীতি, অবশ্যই। 2014 সালের খবর প্রায় 70,000 কোটি টাকা, কিন্তু এটা 16-17 সালে এসে কি আমাদের অর্থমন্ত্রী বলেছেন যে আমাদের জিডিপির হয়তো 80%ই হলো অপ্রদর্শিত আয় বা কালো টাকা, এবং হিসাব করলে দেখা যায় সেটা 16 থেকে 17 লক্ষ কোটি টাকার সমপরিমাণ হয়। তো এইটাই যদি কালো টাকার পরিমাণ হয়, আর আমাদের বাজেট 4 বছরের বাজেটের সমান হলো আমাদের বর্তমানে যে কালো টাকার পরিমাণ, এটা অর্থনীতি সাফল্য। এটা অর্থনীতিকে কেবলমাত্র কতগুলো মুষ্টিমেয় লুটেরার হাতে নিয়ন্ত্রণ ক্ষমতা দেওয়ার একটা প্রকৃষ্ট উদাহরণ হলো এই তথ্য থেকে আমরা পাচ্ছি। আমরা শেষ করে ফেলবো। এটা হলো আমাদেরকে প্র্যাগমেটিক হওয়া, মানে বাস্তববাদী হতে হবে। এবং আরেকটা জিনিস, যে দক্ষতা যদি না বাড়ানো যায়, তাহলে মস্ত বড় একটা বাজেট দিলেই, এবং বাজেটের আপনার 8-10 মাসের ভিতরে বাজেটের আপনার অর্ধেকও বাস্তবায়িত হয় না। তো সেখানে সেটাই দেখা যায় আর কি। এবং তারপর জুন মাসে আসলেই টাকাটা তুলে নেওয়ার একটা ফিগর। আজকে আর সময় নেই, এখানেই আলোচনা শেষ করতে হচ্ছে। ধন্যবাদ জনাব মুজাহিদুল ইসলাম সেলিম, ধন্যবাদ জনাব সৈয়দ আবুল মকসুদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার পরের অনুষ্ঠানে।